নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভময় মৈত্রের নাম আপনারা সবাই জানেন। এবিপি আনন্দ সহ অন্যান্য মেইনস্ট্রিম মিডিয়ায় রাজনৈতিক বিশ্লেষক হিসাবে নিয়মিত এসে থাকেন। ভীষণ ভালো বক্তা এবং এত সুন্দর একটা জিনিস উইট এবং হিউমার দিয়ে বিশ্লেষণ করেন, মানুষ কিন্তু মোহিত হয়ে শোনে। না, কোনো বামপন্থী বা বাম দরদি হিসেবে কখনো কেউ কোনো নিন্দুক তার সম্পর্কে বলতে পারবেন না। একেবারে যেটা সঠিক, যেটা দিনের আলোর মতো পরিষ্কার, জলের মতো স্বচ্ছ, সেটা সামনে অকপটে রাখেন, রাখতে এতটুকু দ্বিধা করেন না। এই শুভময় মৈত্র এবিপি আনন্দে ঘন্টাখানেক সুমনে এসে কি বললেন একটু শোনাবো। দেখুন, এই রকম বক্তব্য এই সময় দাঁড়িয়ে ভীষণভাবে প্রয়োজন, যেখানে আগামী 2026 নির্বাচনটা সিপিআইএম এর কাছে যথেষ্ট কঠিন হতে যাচ্ছে, এই কারণে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে বাইনারি, সেটা কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া এন্ডোর্স করে। এবং তৃণমূলকে যতটা ফুটেজ দেওয়া হয়, বিজেপিকে যতটা ফুটেজ দেওয়া হয় মেইনস্ট্রিম মিডিয়ার প্রাইম টাইমে, সেটা কিন্তু তার ধারে কাছে যায় না বামেদের যে কোনো কর্মসূচি। তো সেইখানে এই সমস্ত বক্তব্য আরো সার্বজনীন করা এবং প্রচুর মানুষের কাছে পৌঁছানো আপনাদের দায়িত্ব বর্তায়। কারণ বামপন্থীদের পক্ষে এত দরাজভাবে এবং সঠিকভাবে যে প্রশংসাগুলো বলছেন, এবং যথেষ্ট, আমি বারবার বললাম, হিউমার এবং উইট মিশিয়ে যে বক্তব্যটা রাখেন, সেখানে বোঝার নিশ্চিতভাবে যারা শিক্ষিত, যারা একটু রুচি সম্পন্ন, পড়াশোনাটার সাথে থাকেন, তারা নিশ্চিতভাবে বুঝবেন যে এই সময় দাঁড়িয়ে যেভাবে তিনি একেবারে তীর্যক ভাষায় বিজেপি এবং তৃণমূলকে ধুলেন, সেটা আমার মনে হয় বামপন্থী দর্শক বন্ধুরা যারা শুনবেন তাদের যার পরনাই খুশি হবে। আমি এই বক্তব্যগুলো একটু শোনাই, হয়তো ছোট প্রতিবেদন, কিন্তু এটার গুরুত্ব মাহাত্ম্য যথেষ্ট। একটু শুনুন। আমার পিছনেই তিনি বক্তব্যটা রাখছেন, এবারে আমি নিজেকে মিউট করে এটাকে লাউড করব, একটু শুনে নিন। যে শুভময়দা, এই প্রবণতা অর্থাৎ দল বদলের প্রবণতা কি ক্রমশ ২৬ যত এগোবে আরো বাড়বে? শুনলেও ২৬-এর ভোট হতে তো আরও কয়েকদিন বাকি আছে। আপাতত কলকাতায় তো বসন্ত আর কি। তা অনুপম রায় গায়ক এবং গীতিকার, তিনি খুবই দুঃখ পাবেন, আবার কেস টেসও দিয়ে দিতে পারেন, তবু তার কবিতার লাইনগুলো আজকে বারবার মনে পড়ছিল, তার গানের লাইন, শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, মানে তৃণমূলের আর কি, কখনো নেমে আসে অচেনা প্যারাসুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুটে। এই শহরের বুকেই। তবে এই শহরের বুকে যে বক্তব্যটা থাকবে সেটা শতরূপ বলল, শতরূপের দলের কথায় পরে আসছি। তবে অনেকবার কাউন্সিলর ভোটে জেতা, বিধানসভায় দুবার জেতা তাপসী মণ্ডলের চেয়ে সম্ভবত শতরূপ ঘোষকে আমরা বেশি দিন মনে রাখবো যে 3বার ভোটে হেরেছে, কারণ এখনো দলটা বদলায়নি। নিশ্চয়ই তৃণমূল থেকে প্রচুর অফার থাকবে। আইপ্যাক যখন খোঁজ করে সিপিআইএম বা কংগ্রেস বা বিজেপির ভালো লোকদের তারা ডাকবেন না, এমন তো হওয়ার কারণ নেই। রাজনীতির যে কর্পোরেটাইজেশন, তাতে তো এই ঘটনা ঘটবেই। ফলে এই যে কটি মানুষ আমাদের সামনে থাকবেন, জীবনানন্দের কবিতা কি বহু লোক পড়েছেন, বা নবারুণ ভট্টাচার্যের কবিতা, তবু কিছু কিছু লোক তো পড়বেন। ফলে তৃণমূল কংগ্রেস যে ঘটনাটি ঘটাচ্ছে, আগামী নির্বাচনে তারা 250 সিট পেতে পারে, কিন্তু আমার মনে হয় না তাদের ছাত্র সংগঠনের কোনো নেতা যারা অতিবাম থেকে গেছেন, এরকম কয়েকজন বাদ দিয়ে গম্ভীর মুখে লগ্নি পুঁজি নিয়ে একটু আলোচনা করতে পারবেন। মানুষের ভোটে জিততেই পারেন। মানুষের ভোটে জেতা এবং রাজনীতির যে সচেতনতা, এই প্রশ্নটা বারবার আসবে। দ্বিতীয় প্রশ্ন আসবে অবশ্যই সিপিএম নেতাদের কাছে। এত পড়াশোনা করলেন, কিন্তু আগের দিন সাল বলতে গিয়ে গুলিয়ে ফেলেছিলাম ওই 77 থেকে 91, তারপর থেকে কি ধরনের দলটা তৈরি করলেন, যারা সাপ্লাই লাইন হয়ে গেল তৃণমূল বা বিজেপির কয়েক বছর পরে। এবং একই রকম অতি বামপন্থীদের ক্ষেত্রে একই প্রশ্ন জিজ্ঞেস করতে হয়, এত পড়াশোনা করলেন যাদবপুরে, তারপর তৃণমূলের সাপ্লাই লাইন হয়ে গেলেন, এবং সেখান থেকে যাওয়া মানুষ এক দল থেকে অন্য দলে মানুষ নিয়ে আসছেন। আপনি তো আজকে জোর গলায় আপনিও বলতে পারলেন যে এই ধরনের যুক্তিহীন এবং কোনো আদর্শহীন যে দলবদল, সেই জিনিসটাকে আমরা পছন্দ করছি না। তারা জিতবেন, বারবার ভোটে জিতবেন, এবং এটা কিন্তু বিজেপি দলবদল করুন, তার আগে পদত্যাগ করুন। দেখুন, বিজেপির একটা চরিত্র আছে, আদর্শবাদী চরিত্র, যেখানে তারা তাদের মতো রাজনীতি করেন, কিন্তু তারপর থেকে ক্রমাগত এই অমিত শাহের রাজত্বে আর কি বারবার এ দল থেকে ও দল লোক আনা, কখনো তাদের পদত্যাগ করিয়েছে বিভিন্ন। কিন্তু আমি বলছি শুভময়দা, আমার কাউন্টার আর্গুমেন্টটা এইটা রাখবো, 2019-এ কর্ণাটকে কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছিলেন 14 জন বিধায়ক, প্রত্যেকে পদত্যাগ করেছিলেন। আমি বলছি মধ্যপ্রদেশে 2018 প্রত্যেকে রিজাইন করেছিলেন। একাধিক, একটার পর একটা দরকার ছিল সুমনবাবু। ভারতবর্ষের তো একটা গণতান্ত্রিক প্রেক্ষিত আছে, সংসদীয় একটা রাজনীতি আছে, সেখানে ওই 12 জনকে এনে
ইমিডিয়েট সরকার দখল করাটা কি বিজেপির আদর্শগত রাজনীতির সঙ্গে মেলে? এবং এইখানেই আপনি একটু পরে হয়তো যাদবপুরের কথায় আসবেন। আমি বলছি দেখুন, যাদবপুরের এই ছেলেগুলো হয়তো দেয়ালে কাশ্মীর টাশ্মীর নিয়ে দু একটা উল্টোপাল্টা কথা লিখেছে, এই ছেলেগুলোকে ক্রিমিনাল বলছেন, এই ছেলেগুলোর জন্য যাদবপুর দখল করছেন সেকেন্ডে সেকেন্ডে, এই ছেলেগুলোর জন্য বিজেপির কেউ বলছেন নাকি ঠান্ডা করে দেবেন, কাশ্মীরের টেম্পারেচার করে দেবেন যাদবপুরে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে বাচ্চা ছেলেগুলো, যে ছেলেগুলোর চোখে একটা রাজনীতির স্বপ্ন আছে, যাদবপুরে সম্ভবত দেখিনি যে এসএফআই করছে সে দুদিন পরে ডিএসএফ করছে বা ডিএসএফ থেকে এসএফআই করছে। এই ছেলেগুলোর যে স্বপ্ন, এই ছেলেগুলোর যে রাজনীতি, সেই রাজনীতিগুলোকে আমাদের এখানকার তৃণমূল এবং বিজেপি, কেন তৃণমূল বিজেপির কথায় আসছি, তারাই তো শাসক দল, তারা বারবার ক্রিমিনাল বলছেন, ক্রিমিনালাইজেশনের কথা বলছেন, রাঘবেন্দ্র বাজপেয়ী গুলি খেয়ে মরে যাচ্ছেন। আমার বক্তব্যটা হচ্ছে, কোন রাজনীতির কথা আমরা আলোচনা করছি যেখানে যাদবপুরের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে আমরা ক্রিমিনাল বলতে পারছি? হ্যাঁ, তারা হয়তো কয়েকটা ভুল করেছেন, তারা হয়তো দুটো স্লোগান দিয়েছেন যেটা ভালো নয়, কিন্তু তৃণমূল এবং বিজেপি এবং তাদের অনেকেই সিপিএম থেকে তৈরি হয়ে আসা মানুষ, সেই মানুষগুলো যে রাজনীতিটার উদাহরণ আমাদের সামনে দিচ্ছেন, তারপর কি সত্যিকারের যারা নিজের দলটাকে ভালোবেসে তৃণমূল এবং বিজেপি করেন, বহুদিন ধরে করেন, সেই মানুষগুলো কি আজকের এই তৃণমূল এবং বিজেপির চেহারা, এটা কি অন্তত নিজের সামনে যখন দাঁড়াচ্ছেন তারা ভাবতে পারবেন একবারও যে একটা ভালো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন? তাও কিন্তু রাজনৈতিক আদর্শের জন্য খুনোখুনিটা হচ্ছে না, কোনো একটা দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন ঘিরে ধরছে, সেই জায়গায় দাঁড়িয়ে বারবার করে এমন ঘটনা ঘটছে যেখানে রাজনীতিতে থাকা লোকজন তারা আঘাতপ্রাপ্ত হচ্ছেন, তারা রাজনীতিতে আছেন, তারা রিস্ক নিতে পারছেন, তারা তাদের মতো করে লড়াই করছেন, উন্নয়নের জোয়ারে তাদের চোখে নোনা জল ঢুকে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও তারা লড়াই করে যাচ্ছেন এবং তারা তাদের প্রাণ বাজি রাখতে পারছেন। কিন্তু ওইখানেই বেঞ্চিতে বসে চায়ের দোকানে এক ভদ্রলোক ডাক্তার দেখাতে গিয়ে চা খাচ্ছিলেন, তার গায়েও গুলিগোলা লেগে যাচ্ছে। ফলে আমরা যারা সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, তাদের কিন্তু খুব অদ্ভুত একটা পরিস্থিতিতে পড়তে হচ্ছে। আপনারা যারা রাজনীতি করেন তারা জীবনের জন্য লড়াই করুন, তারা উন্নয়নের জন্য লড়াই করুন, বাকি মানুষগুলোর গায়ে যে গুলি লেগে যাচ্ছে, আপনাদের যে লোকজনগুলো একে অপরকে গুলি করছেন, তাদের টিপটা ঠিক করে করতে হবে। শুনলেন একেবারে হিউমার এবং উইটের চূড়ান্ত, পরিষ্কার বললেন তাপসী মণ্ডলকে যত না মানুষ মনে রাখবে তার থেকে শতরূপ ঘোষকে বেশি মনে রাখবে, কারণ তিনি 3 বার হেরেছেন। এটা শুনে যারা চ্যানেলটাকে ঘুরিয়ে দেবেন তাদের কাছে অসম্পূর্ণ থেকে যাবে বক্তব্য। তার পরের বক্তব্যটুকু প্রনিধানযোগ্য। কি বললেন? যে তিনি 3 বার হেরেও দল বদল করেননি, এটাই বাম আদর্শ। দেখুন, বামপন্থী নেতারা অন্য দলে যায়নি এমন কথা না, গেছেন, অনেকেই গেছেন। দশরথ তির্কে গেছেন, সুনীল মণ্ডল গেছেন, রেজ্জাক মোল্লা গেছে, এই হালফিলের এদের কথা তো বাদই দিলাম। কিন্তু 34 বছর প্রবল প্রতাপে শাসন করার পরেও কোনো দিন কোনো দলের, অন্য কোনো দলের বিধায়ককে ভাঙিয়ে বামেদের পতাকাটা ধরাতে হয়নি। শুভময় বাবু যেমন বললেন যে উন্নয়নের জোয়ারে মুখে নোনা জল, এই শব্দগুলো আপনারা নিশ্চিতভাবে আর মানে বোঝাতে হবে না, এবং আপনাদের দায়িত্ব যে আরো কত বেশি মানুষের মধ্যে এটাকে ছড়িয়ে দেবেন। দেখতে থাকুন চলছে চলবে রণজিতের সঙ্গে। ধন্যবাদ।